আজকের আলোচনায় সকলকে স্বাগত। আজকে মারাঠা শক্তির প্রসার ও অবক্ষয় এবং ইংরেজদের সাথে মারাঠাদের সংঘর্ষ সম্পর্কে আলোচনা করব। মুঘল সাম্রাজ্যের পতনের সময়ে মারাঠা রাজ্য মুঘল শক্তির প্রবল প্রতিদ্বন্দ্বী হিসাবে আত্মপ্রকাশ করে। প্রকৃতপক্ষে মুঘল সাম্রাজ্যের দ্রুত অবক্ষয়ের ফলে ভারতের রাজনীতিতে যে শূন্যতার সৃষ্টি হয়েছিল তা পূরণ করার ক্ষমতা সে সময়ে একমাত্র মারাঠাদেরই ছিল। কিন্তু মারাঠা সর্দারদের মধ্যে ঐক্যের খুব অভাব ছিল এবং সর্বভারতীয় সাম্রাজ্য গড়ে তোলার জন্য প্রয়োজনীয় পরিকল্পনাও তাদের ছিল না। এই কারণে তারা শেষ পর্যন্ত মুঘলদের স্থলাভিষিক্ত হতে ব্যর্থ হয়। শিবাজির মৃত্যুর পর তার পুত্র শম্ভুজি আওরঙ্গজেবের বিদ্রোহী পুত্র আকবরকে আশ্রয় দেওয়ায় সম্রাটের বিরাগভাজন হন। আওরঙ্গজেব মারাঠাদের বিরুদ্ধে অগ্রসর হন। শম্ভুজি বীরত্বের সঙ্গে যুদ্ধ করেও পরাস্ত ও নিহত হন এবং তার পুত্র শাহু মুঘলদের হাতে বন্দী হন। শম্ভুজির পর শিবাজির দ্বিতীয় পুত্র রাজারাম জিঞ্জির দুর্গে আশ্রয় নিয়ে মুঘলদের সঙ্গে যুদ্ধ চালিয়ে যান। শান্তাজি ঘোরপাড়ে ও ধনাজি যাদব নামে দুই মারাঠা সেনানায়ক বারবার আক্রমণ চালিয়ে মুঘলদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেন, কিন্তু শেষ পর্যন্ত জিঞ্জি, সাতারা প্রভৃতি দুর্গ দখল করেও আওরঙ্গজেব মারাঠাদের মনোবল বিধ্বস্ত করতে পারলেন না। রাজারামের মৃত্যুর পর তার পত্নী তারাবাই তার নাবালক পুত্র দ্বিতীয় শিবাজিকে সিংহাসনে স্থাপন করে মুঘলদের সঙ্গে সংগ্রাম চালিয়ে যান। তারাবাই ছিলেন অত্যন্ত বুদ্ধিসম্পন্ন নারী। তিনি মারাঠাদের বিভিন্ন গোষ্ঠীকে সংঘবদ্ধ করতে সক্ষম হয়েছিলেন। 1689 খ্রিস্টাব্দ থেকে আওরঙ্গজেবের মৃত্যু পর্যন্ত শাহু মুঘলদের হাতে বন্দী থাকেন। আওরঙ্গজেব আশা করেছিলেন যে প্রীতিপূর্ণ ব্যবহার করে শাহুর হৃদয় জয় করা ও তার সঙ্গে রাজনৈতিক মীমাংসায় পৌঁছানো সম্ভব হবে। যাই হোক, আওরঙ্গজেবের মৃত্যুর পর শাহুকে মুক্তি দেয়া হয়। এই মুক্তির পিছনে মোগলদের উদ্দেশ্য ছিল মারাঠাদের মধ্যে অন্তর্বিরোধ ও গৃহবিবাদের সৃষ্টি করা। তাদের এই উদ্দেশ্য সিদ্ধ হয়। শাহু স্বদেশে ফিরে এসে সিংহাসন দাবি করলেন, কিন্তু তারাবাই শাহুকে প্রতারক বলে তার দাবি অস্বীকার করেন। তারাবাই দাবি করলেন যে বর্তমান মারাঠা রাজ্য রাজারামের সৃষ্টি এবং এই কারণে এই রাজ্যের ন্যায়সঙ্গত অধিকারী হলেন রাজারামের পুত্র দ্বিতীয় শিবাজি। তারাবাই শুধু এই দাবি করেই নিশ্চেষ্ট থাকলেন না, তিনি শাহুর বিরুদ্ধে এক সেনাবাহিনীও পাঠিয়ে দিলেন। ফলে মারাঠাদের মধ্যে গৃহবিবাদের সূত্রপাত হয়। 1707 খ্রিস্টাব্দে খেদের যুদ্ধে তারাবাইয়ের সেনাবাহিনী পরাস্ত হল। তারাবাই তার পুত্র দ্বিতীয় শিবাজিকে সঙ্গে নিয়ে কোলাপুরে চলে যান এবং 1708 খ্রিস্টাব্দে শাহু শেষ পর্যন্ত জয়ী হন ও সাতারা দুর্গে তার অভিষেক সম্পন্ন হয়। এই শাহুর প্রধান সমর্থক ছিলেন ব্রাহ্মণ কূটনৈতিক বালাজি বিশ্বনাথ। এই বালাজি বিশ্বনাথের ষড়যন্ত্রের ফলে রাজারামের অপর পত্নী রাজস্ববাই তারাবাই ও তার তার পুত্র দ্বিতীয় শিবাজিকে পরাস্ত করে বন্দী করেন। এরপর রাজস্ববাই পুত্র দ্বিতীয় শম্ভুজিকে কোলাপুরের সিংহাসনে অধিষ্ঠিত করেন, কিন্তু তবুও তাদের গৃহবিবাদের অবসান কিন্তু হলো না। যাই হোক, শেষ পর্যন্ত 1713 খ্রিস্টাব্দে ওয়ার্নার সন্ধি অনুসারে শাহু ও দ্বিতীয় শম্ভুজির রাজ্য সুনির্দিষ্ট হয় এবং মারাঠাদের গৃহবিবাদেরও অবসান হয়। শাসক হিসাবে শাহু ছিলেন অযোগ্য এবং বিলাসপ্রিয়। বালাজি বিশ্বনাথ তার প্রথম জীবনে শাহুর সেনাপতি ধনাজি যাদবের অধীনে কারকুন বা রাজস্ব বিভাগের কেরানি পদে নিযুক্ত ছিলেন। 1712 খ্রিস্টাব্দে শাহু বালাজিকে সেনাপতি পদে নিযুক্ত করেন। তিনি শাহুকে তার শত্রুদের বিরুদ্ধে নানাভাবে সাহায্য করায়
পুরস্কার হিসাবে শাহু তাকে মুখ প্রধান বা প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করেন। তিনি বিদ্রোহী মারাঠা নায়কদের দমন করে শাহুর শক্তি সুপ্রতিষ্ঠিত করেন ও ধীরে ধীরে তিনি রাষ্ট্রের সব ক্ষমতা নিজের হাতে কেন্দ্রীভূত করে ফেলেন। নিজেদের যোগ্যতার বলে পেশোয়া পদ নিজেদের পরিবারের মধ্যে বংশানুক্রমিক করে তোলেন। এইভাবে মহারাষ্ট্রে পেশোয়াতন্ত্রের সৃষ্টি হয়। বালাজি বিশ্বনাথ দাক্ষিণাত্যের সুবেদার জুলফিকার খাঁর কাছ থেকে দাক্ষিণাত্যের চৌথ মানে রাজস্বের 1/4 ও স্বদেশমুখী মানে রাজস্বের 1/10 আদায় করে নেন। এরপর তিনি দিল্লিতে সৈয়দ ভ্রাতাদের সঙ্গে চুক্তিবদ্ধ হন এবং এর শর্ত অনুসারে শাহু দাক্ষিণাত্যের বেরার, খানদেশ, ঔরঙ্গাবাদ, বিদর, হায়দ্রাবাদ ও বিজাপুর এই কয়েকটি সুবার চৌথ ও স্বদেশমুখী আদায় করার অধিকার পান। 1719 খ্রিস্টাব্দে বালাজি বিশ্বনাথ এক বিশাল সেনাবাহিনী নিয়ে দিল্লিতে আসেন ও তার সাহায্যে সৈয়দ ভ্রাতারা সম্রাট ফারুকসিয়ারকে সিংহাসনচ্যুত করেন। তিনিই ছিলেন বংশানুক্রমিক পেশোয়া পদের প্রতিষ্ঠাতা। চৌথ ও স্বদেশমুখী আদায় করতে গিয়ে মারাঠা নায়করা ক্রমে এত দুর্ধর্ষ হয়ে ওঠেন যে মারাঠা কেন্দ্রীয় সরকার এদের ওপর নিয়ন্ত্রণ প্রায় হারিয়েই ফেলেন। নিজেদের স্বার্থ রক্ষার জন্য মারাঠা নায়করা মারাঠাদের শত্রু হায়দ্রাবাদের নিজাম, মুঘল বা ইংরেজদের সঙ্গে যোগ দিতেও দ্বিধা করতেন না। 1720 খ্রিস্টাব্দে বালাজি বিশ্বনাথের মৃত্যু হলে তার পুত্র প্রথম বাজিরাও পেশোয়া হন। তিনি মারাঠাদের অনুকূলে উত্তর ভারতের রাজাদের মিত্রতা অর্জন করতেও সচেষ্ট হন। তিনিই সর্বপ্রথম এক শক্তিশালী হিন্দু সাম্রাজ্য হিন্দুপাদ পাদশাহী প্রতিষ্ঠা করার কথা ঘোষণা করেন। মহারাষ্ট্রকে কেন্দ্র করে সর্বভারতীয় এক অখণ্ড হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠা করা ছিল বাজিরাওয়ের প্রধান লক্ষ্য, কিন্তু এই লক্ষ্য চরিতার্থ করার পথে প্রধান অন্তরায় ছিল মুঘল সাম্রাজ্য। অল্প সময়ের মধ্যেই প্রস্তুত হয়ে পেশোয়া বাজিরাও সাম্রাজ্য বিস্তারে অগ্রসর হন। 1723 খ্রিস্টাব্দে তিনি প্রথম চৌথ দাবি করে মালব আক্রমণ করেন। মোগল শাসনকর্তা সেখানে সহজেই পরাস্ত হন। বাজিরাও কয়েকজন মারাঠা নায়কের হাতে মালবের চৌথ আদায়ের দায়িত্ব দেন এবং 1728 খ্রিস্টাব্দে বাজিরাও বুন্দেলখণ্ড আক্রমণ করেন। সেই সময় বুন্দেলখণ্ডের অধিপতি ছত্রসালের সঙ্গে মুঘলদের সংঘর্ষ চলছিল। পেশোয়া ছত্রসালের সঙ্গে যোগ দিয়ে মুঘলদের পরাস্ত করেন। মুঘলরা তখন বুন্দেলখণ্ড ছেড়ে চলে যেতে বাধ্য হন। ছত্রসাল কৃতজ্ঞতা হিসাবে পেশোয়াকে চৌথ দিতে রাজি হন এবং তার রাজ্যের কিছু অংশ পেশোয়াকে ছেড়ে দেন। পেশোয়া এক মারাঠা নায়ককে ওই অঞ্চলের শাসনকর্তা নিযুক্ত করেন। 1733 খ্রিস্টাব্দে আহমেদাবাদের পতন ঘটলে গুজরাটে মুঘল শাসনের অবসান ঘটে ও তা মারাঠাদের সাম্রাজ্যের অঙ্গীভূত হয়। এরপর বাজিরাও দিল্লির উপকণ্ঠে এসে হাজির হন, কিন্তু রাজধানী দখল না করেই তিনি ফিরে যান। এই মারাঠাদের ক্রমবর্ধমান শক্তি মুঘল সম্রাট মোহাম্মদ শাহকে অত্যন্ত বিচলিত ও উদ্বিগ্ন করে তোলে। তিনি মারাঠাদের বিরুদ্ধে হায়দ্রাবাদের নিজামের সাহায্য প্রার্থনা করেন, আর ঠিক এই সময়ে নিজামও নিজের নিরাপত্তার জন্য মারাঠাদের প্রতিপত্তি খর্ব করার সুযোগ খুঁজছিলেন। সুতরাং মুঘল সম্রাটের অনুরোধে নিজাম বাজিরাওকে বাধা দেওয়ার জন্য এগিয়ে এলেন, কিন্তু তিনি পরাস্ত হয়ে পেশোয়ার সঙ্গে সন্ধি করতে বাধ্য হলেন। এই সন্ধির শর্ত অনুসারে বাজিরাও মালব ও নর্মদা ও চম্বল নদীর মধ্যবর্তী অঞ্চল লাভ করেন। পর্তুগিজদের কাছ থেকে সলসেট ও বেসিন বন্দর দখল করা বাজিরাওয়ের এক অন্যতম কৃতিত্ব। বাজিরাও যখন রাজ্য বিস্তারে ব্যস্ত
সেই সময় পারস্যের সম্রাট নাদির শাহের ভারত আক্রমণের সংবাদ পাওয়া যায়। এই সংবাদে উদ্বিগ্ন হয়ে বাজিরাও প্রতিবেশী মুসলমান রাজ্যগুলির সঙ্গে শান্তি স্থাপন করে নাদির শাহকে বাধা দিতে প্রস্তুত হন। কিন্তু ঠিক এই সময়ে অর্থাৎ 1740 খ্রিস্টাব্দে হঠাৎ বাজিরাওয়ের মৃত্যু হয়। বাজিরাওয়ের মৃত্যুর পর মারাঠা নায়কদের প্রচেষ্টায় মারাঠা পঞ্চরাজ্যের উৎপত্তি হয়, যেমন বেরারের ভোসলে, বরোদার গাইকোয়ার, গোয়ালিয়রের সিন্ধিয়া, ইন্দোরের হোলকার ও মালবের অন্তর্গত ধর নামক স্থানে পাবার পরিবার। প্রথম বাজিরাওয়ের মৃত্যুর পর তার পুত্র বালাজি বাজিরাও পেশোয়া হন। তিনি নানা সাহেব নামেও পরিচিত ছিলেন। ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে বালাজি বাজিরাও মালব আক্রমণ করেন এবং তা দখল করে নেন। মুঘল সম্রাটের অনুরোধে তিনি রঘুজি ভোসলের বিরুদ্ধে বাংলার নবাব আলীবর্দীকে সাহায্য করার জন্য অগ্রসর হন। তিনি দুবার রঘুজিকে পরাস্ত করে বাংলা থেকে তাড়িয়ে দেন এবং আলীবর্দী খাঁয়ের সঙ্গে একটা বোঝাপড়া করেন। ইতিমধ্যে রাজা শাহুর অসুস্থতার সংবাদ পেয়ে বালাজি সাতারায় ফিরে আসেন। শাহু একটি উইল করে পেশোয়াকে রাজ্যের সর্বময় কর্তৃত্ব দিয়ে যান এবং শিবাজির বংশধরকে রাজপদে অধিষ্ঠিত রাখার নির্দেশ দিয়ে যান। 1749 খ্রিস্টাব্দে শাহুর মৃত্যু হলে বালাজি বাজিরাও পুনা থেকে রাজ্যের শাসনকার্য পরিচালনা করতে থাকেন। 1760 খ্রিস্টাব্দে উদগিরের যুদ্ধে নিজামকে পরাস্ত করে মারাঠারা আসিরগড় দুর্গ সমেত কয়েকটি জেলা দখল করে। মহীশূরের একাংশ ও কর্ণাটকে মারাঠাদের প্রভুত্ব প্রতিষ্ঠিত হয়। বেরারের মারাঠা নায়ক রঘুজি ভোসলে বাংলার নবাব আলীবর্দী খাঁকে চৌথ দিতে বাধ্য করেন এবং সেই সঙ্গে উড়িষ্যাও দখল করে নেন। আভ্যন্তরীণ সংকট ও অবক্ষয়ের ফলে মুঘল সাম্রাজ্য যখন বিপর্যস্ত, ঠিক সেই সময়ে আফগানিস্তানের সম্রাট আহমদ শাহ আবদালি বারংবার ভারত আক্রমণ করে সিন্ধু, কাশ্মীর ও পাঞ্জাব দখল করে নেন। ইতিমধ্যে মোগল সম্রাট আহমদ শাহের কাছ থেকে আফগান সম্রাট আহমদ শাহ আবদালি পাঞ্জাবের কর্তৃত্ব পেয়েছিলেন, কিন্তু মারাঠারা পাঞ্জাব দখল করলে অর্থাৎ 1758 খ্রিস্টাব্দে আহমদ শাহ আবদালি তা পুনরুদ্ধার করার জন্য ভারতে অভিযানে অগ্রসর হন। সে সময়ে উত্তর ভারতে মারাঠাদের প্রশাসনিক সংহতি খুবই দুর্বল ছিল, ফলে আবদালির সামান্য আঘাতেই উত্তর ভারতে মারাঠা সাম্রাজ্য তাসের ঘরের মতো ধ্বংসে যায়। তখন আবদালি নিজ পুত্র তৈমুরকে পাঞ্জাবের শাসক নিযুক্ত করে যমুনা অতিক্রম করেন এবং দোয়াবে প্রবেশ করে রহিলা সর্দার নজিব-উদ-দৌলার সাথে মিলিত হন। মুঘল সম্রাট দ্বিতীয় আলমগীরের সঙ্গে আবদালির গোপন যোগাযোগের সম্ভাবনায় উদ্বিগ্ন হয়ে মুঘল উজির ইমাদ উল মুলক সম্রাটকে হত্যা করেন। এই হত্যাকাণ্ডের ফলে দিল্লির দিকে আহমদ শাহ আবদালির অগ্রসর দ্রুত হয়। সে সময়ে অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলা ছিলেন ভারতের অন্যতম শক্তিশালী রাজা। মারাঠারা সুজা-উদ-দৌলাকে দলে টানার চেষ্টা করলেও ব্যর্থ হয়। তখন মারাঠা সেনাপতি সদাশিব রাও দিল্লি দখল করে আবদালির সেনাবাহিনীর সম্মুখীন হন 1761 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে সমরকুশলী আফগান সেনাবাহিনীর হাতে মারাঠা বাহিনীর শোচনীয় পরাজয় ঘটে। এই যুদ্ধই ইতিহাসে পানিপথের তৃতীয় যুদ্ধ নামে খ্যাত। মারাঠা বাহিনী আফগানদের আক্রমণে কর্পূরের মতো উবে যায়, যেখানে সদাশিব রাও ও বিশ্বনাথ রাও দুজনেই যুদ্ধে নিহত হন। এই বিপর্যয়ের দুঃসংবাদে বালাজি বাজিরাওয়ের মৃত্যু হয়। প্রথম ও দ্বিতীয় পানিপথের যুদ্ধের মতো তৃতীয় পানিপথের যুদ্ধ ভারতের ইতিহাসের এক যুগান্তকারী ঘটনা। প্রথম পানিপথের যুদ্ধে দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে পরাস্ত করে বাবর ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত রচনা করেছিলেন।
দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবর হিমুকে পরাস্ত করে মুঘল সাম্রাজ্যের ভিত মজবুত ও সাম্রাজ্যের ভবিষ্যৎ সুনিশ্চিত করেছিলেন। তৃতীয় পানিপথের যুদ্ধে পেশোয়ার নেতৃত্বে মারাঠাদের বিপর্যয়ের ফলে 1 নাম্বার ভারতে অখণ্ড মারাঠা সাম্রাজ্য গঠন করার সব আশা চিরতরে বিলীন হয়ে যায়। 2 মারাঠা শক্তি সংঘের সংহতি বিনষ্ট হয়। 3 মারাঠা শক্তির বিপর্যয়ের ফলে ইংরেজ বণিক কোম্পানি বাংলাদেশ ও দক্ষিণ ভারতে সুপ্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পায়। 4 হায়দার আলী দক্ষিণ ভারতে সুপ্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পান। 5 পেশোয়ার মর্যাদা ও প্রতিপত্তি ম্লান হয়ে যায়। 6 অন্যদিকে পানিপথের তৃতীয় যুদ্ধের ফলে উত্তর ভারতে মারাঠাদের আক্রমণাত্মক তৎপরতা থেকে আহমদ শাহ আবদালির রাজ্যের নিরাপত্তা অনেকটাই সুনিশ্চিত হয়ে যায়। এর পরবর্তী ইংরেজদের সাথে মারাঠাদের সংঘর্ষের বিষয়টি পরবর্তী ভিডিওতে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। ধন্যবাদ।